আচ্ছা ঠিক আছে, তো শুরু করি। আজকের যে আমার টপিকটা আছে সেটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের সেকেন্ড ক্লাস। ওকে, তো আমি তোমাদের একটা কথা নর্মালি বলে দিই, তোমরা যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ছো, আর সিলেবাসটা কিন্তু ভাস্ট আছে, সিলেবাসটা 4th সেমিস্টারে খুবই বড় আছে, আর বইতে এত লেখা আছে যে ওগুলো তোমরা যদি একবার রিডিং পড়ে 60-70টা প্রশ্ন ওখান থেকে মুখস্থ করো তাহলে মাথা ঘুরিয়ে যাবে। তোমাদের ওই সুবিধার্থে বায়োচ্যাম্পের তরফ থেকে কী করেছি, ইম্পর্টেন্ট টপিকগুলোকে খাতায় নোটস আকারে রেডি করে তোমাদের সামনে ওই ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, আর ওগুলো এত ইজিভাবে বুঝিয়ে দিব। আর এখানে বেশিরভাগ আমি ফলো করেছি এনসিইআরটি থেকে, এই কারণ মেডিকেল বেসড পড়াচ্ছি, যাতে তোমাদের মেডিকেলেরও একটা সিঙ্গেল প্রশ্ন না আটকায় এই যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে। তোমরা এতটুকু বিশ্বাস রেখে ক্লাসটা দেখে যাও, আশা করি খুবই ভালো লাগবে ক্লাসটা। তো আজকে যে আমার টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে তোমাদের, আচ্ছা এখানে একটু কালি সিলেক্ট করে নিই। হ্যাঁ, তো আজকে যে টপিকটা হবে সেটা আমাদের ইমিউনিটির উপর। স্যার ইমিউনিটি জিনিসটা কি? এর আগের দিন আমরা কিন্তু ডিসকাস করেছি, সেটা হচ্ছে ইমিউন সেলের ব্যাপারে। ওকে, যারা আগের ক্লাসটা দেখোনি তারা একটু গিয়ে ভিডিও লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশানে, ফার্স্ট ক্লাসটা দেখবে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, টোটাল হচ্ছে 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো আগের দিন আমি ইমিউন সেল আর হচ্ছে ইমিউন সিস্টেম জিনিসটা পড়িয়ে দিচ্ছি, পুরো প্রাইমারি আর সেকেন্ডারি পুরো ইমিউন সিস্টেম পড়িয়ে দিয়েছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইমিউনিটি। স্যার ইমিউনিটি জিনিসটা কি? দেখো নর্মালি একটা কথা বলি, যে তুমিও বৃষ্টিতে ভিজেছো, আর হচ্ছে এটা তোমার একজন বন্ধু, সেও বৃষ্টিতে ভিজেছে, কিন্তু প্রবলেম হচ্ছে কিছুদিন পর তোমাকে কিছু হয়নি, তুমি ওকে আছো, তুমি ওকে এখানে ওকে লিখে দিই, আর একে যে আছে একে জ্বর হয়ে গেল, সর্দি হয়ে গেল, কাশি হয়ে গেল। তো কোশ্চেন হচ্ছে ওটা যে একজনকে কিছু হয়নি আরেকজনকে কিছু হয়ে গেছে, এর মানেটা কি? দুজন তো একই প্রকারেই ওখানে বৃষ্টিতে ভিজেছিলাম, বা কোনো খাবারও যদি খেয়েছিলাম সেম খেয়েছিলাম, একই টাইমে বৃষ্টিতে ভিজেছিলাম, একই সময় বেরিয়েছিলাম, একই সময় আবার পৌঁছেছি, তাহলে দুজনের বয়সও সমান। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে তোমার ইমিউনিটি পাওয়ার বেশি ছিল, ওর ইমিউনিটি পাওয়ার কম ছিল। স্যার ইমিউনিটি জিনিসটা কি, এটা কোথা থেকে আসে? কোশ্চেন হচ্ছে এটা যে ইমিউনিটিটা আমাদের কোথা থেকে আসে, তাহলে এটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে আমাদের ভগবানের দান থাকে, আর কিছু হচ্ছে আমাদের চলাফেরার পথে শিখে যাই। ওকে চলো, তাহলে ফার্স্ট হচ্ছে ইননেট ইমিউনিটি, সেকেন্ড হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট মানে কি, সেটা জন্ম থেকে, আর এটা হচ্ছে নন স্পেসিফিক। এই যে ইমিউন সিস্টেমটা আছে এ নন স্পেসিফিক, মানে কি জানো তো বাবু, এ চিনবে না, এ কে আছে না আছে অত জানার দরকার নেই। আমার বাইরে থেকে কোনো জীবাণু, ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, সে বাইরে থেকে এসেছে মানে ওকে মোটামুটি মেরে ফেলবো। কী বললাম বুঝেছো? মানে এখানে সাপোজ আমি নর্মালি একটা বলে দিই, এটা হচ্ছে তোমাদের বাড়ি, এই বাড়ির এইখানে এগুলোতে হচ্ছে এইখানে গেট আছে, ওকে দরজা আছে, তাহলে এটা তোমার বাড়ি এরকম করে রেখে দিয়ে, এই বাড়িটা তোমার, তো এখানে একটা গেট আছে। এবার এইখানে একজন পাহারাদার রাখা হয়েছে, সে পাহারাদার অত কিছু বোঝে না। ওকে, ওইরকম পাহারাদার অনেকগুলো থাকে। তাহলে দেখছে বাইরে থেকে একজন মানুষ, সে কী করছে, এন্ট্রি করার চেষ্টা করছে। এ কী করলো, এখান থেকে ওকে দেখে বললো পালা এখান থেকে, ওকে লাথ মেরে তাড়িয়ে দিল, আর এখানে দরজাটা গেটটা বন্ধ করে দিল। তো এ মানে স্পেসিফিক, এ কিছু শুনবে না, দেখেছে যে এটা তোমার বাড়ির লোক নয়, বাইরে থেকে এসছে, সে আত্মীয় হোক অথবা বাইরে থেকে কোনো ক্রিমিনাল হোক, সে মোটামুটি ঢুকতে দিবে না। ইননেট ইমিউনিটি হচ্ছে ওটাই। ইননেট ইমিউনিটি হচ্ছে জন্ম থেকে, কিন্তু সেটা নন স্পেসিফিক হয়। স্পেসিফিক আর নন স্পেসিফিক মানে বুঝেছো, সে মোটামুটি ওই একই রকম অত্যাচার চালাবে, যে আসুক না কেন, গরু আসলে ওইভাবে তাড়াবে, কুকুর আসলে ওইভাবে তাড়াবে, মানে ওর মোটামুটি একটাই ক্যারেক্টার আছে, নন স্পেসিফিক, অত কিছু বোঝার দরকার নেই। ওকে, পরে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটা হচ্ছে, এটা গড গিফটের নয়, এটা হচ্ছে জন্মের পরেই প্রাপ্তি হয়। ওকে, তো জন্মের পরে এই ইমিউনিটিটা আমাদের বডিতে আসে, এটা হচ্ছে স্পেসিফিক, আর এটা সময় লাগবে। এটার ক্ষেত্রে টাইম লাগে না, একটা জিনিস মাথায় রাখবে, এটার ক্ষেত্রে টাইম লাগে না, এটা হুট করে চালু হয়ে যায়। কিন্তু এটা আর এর ক্রিয়াকলাপটা বেশি দিন থাকে না। কিন্তু স্পেসিফিক যেটা আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা 4 থেকে 5 দিন সময় লাগে। আমরা এখন পড়াবো, পুরো ডিটেলসটা পড়াবো, কোনো চাপ নেই, এত বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়িয়ে দিব না, একটা মেডিকেলের সিঙ্গেল প্রশ্ন আটকাবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। তুমি শুধু ধৈর্য দেখে একটু বিশ্বাস করে দেখে যাও ক্লাসটা, আর বন্ধু বান্ধবদের দিকে একটু শেয়ার করে দিও। তাহলে এটা কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে 4-5 দিন সময় লাগবে অ্যাক্টিভ হতে, কিন্তু এটা লং টাইম। এই যে কাজটা করে দিবে ওটা একটু অপেক্ষা করো, বুঝতে পারবে যে সেটা কী করবে আমাদের সাথে। চলো একটা বেসিক জিনিস বলি তাহলে, ইননেট ইমিউনিটিটা কি? ইননেট ইমিউনিটি মানে জন্ম থেকে আমাদের বডির কিছু পাওয়ার থাকে, যেটা বাইরে থেকে কোনো বিজাতীয় জীবাণু আসলে তাকে মেরে দেয়। ওকে, এবার হচ্ছে এর ক্ষেত্রে একটা জিনিস আছে, এ দুই রকমের ডিফেন্স দেয়, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, আর একটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। স্যার এটা কি? না মোটামুটি আমি বলছি যে ব্যারিয়ার একটা থাকে। ওকে, তোমার বডিতে কেউ এসে ঢুকবে, তো সে বাইরে থেকে তো ভিতরে এন্ট্রি করবে, তো বাইরে থেকে ভিতরে এন্ট্রি করার জন্য তাকে কিছুগুলো পথ অতিক্রম করতে হয়।
কী বললাম বুঝেছো? তো এইরকমই যেমন তোমরা সাপোজ যে ক্লাস 10-এ পড়েছিলে, এটা ছোটোবেলা থেকে যেন বায়ুমণ্ডলের কিছু স্তর থাকে না, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম করে থাকে। তো এইরকম করেই আর কি কিছুগুলো স্তর আছে যার মাধ্যমে কোনো জীবাণু প্রবেশ করবে, আমাদের প্রতিটা স্তরেই আমাদের ইমিউনিটি পাওয়ার আছে, কেউ না কেউ ডিফেন্স করবে। এবার ডিফেন্স মানে তো বোঝো তোমরা। ওকে, চলো, প্রথম যে ফার্স্ট লাইন ডিফেন্স হয় সেটা এক্সটার্নাল, আর যেটা সেকেন্ড লাইন ডিফেন্স হয় ওটা ইন্টারনাল। মানে একটা এক্সটার্নাল মানে বাইরের, আর ইন্টারনাল মানে হচ্ছে ভিতরের। এবার যেটা এক্সটার্নাল আছে ওটা কীরকম হয়, আর ইন্টারনাল যেটা আছে ওটা কীরকম হয়? না, এক্সটার্নাল যে আছে তার মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার পড়ে আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার পড়ে। স্যার এটা বুঝতে পারিনি। ঠিক আছে, দেখো, আমাদের বডির সবথেকে বাইরের স্তরের নাম কি? সেটা হচ্ছে স্কিন। আর কি আছে? মিউকাস আর এপিথেলিয়াম। তাহলে স্কিন, মিউকাস, এপিথেলিয়াম এগুলো হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, মানে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকলে প্রথমে আমাদের বাধা হিসাবে দাঁড়াবে আমাদের স্কিন, আর মুখ দিয়ে ঢোকার চেষ্টা করলে ওখানে আমাদের মিউকাস মেমব্রেন আছে। তাহলে এরাই ডিফেন্স করতে পারে, আটকে দিতে পারে। যদি স্কিনটা না থাকে তাহলে কী হবে? ইমিউনিটি পাওয়ার কমে যাবে, নর্মালি কমে যাবে, কারণ স্কিনের জন্য অনেক কিছুই আমরা আঘাত থেকে বেঁচে যাই। 2 নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। যদি সে এগুলো অতিক্রম করেও যাওয়ার চেষ্টা করে তাহলে আরেকজন আছে আমাদের মানে ইমিউনিটি পাওয়ার হিসেবে কাজ করে, যেটা আমাদের বাঁচাতে সহায়তা করবে। সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে যেটা শারীরবৃত্তীয়। তার মধ্যে পড়ছে কি? HCl ইন স্টমাক, মিউকাস আছে, সেলাইভা আছে। ওকে, তুমি হা করলে মুখে কোনো অ্যান্টিজেন ঢুকে গেলো, দিয়ে ওটা কী করলো? তোমার বডিতে রোগ সৃষ্টি করে দিল। এরকম যাতে না হয় ওই জন্য মুখে আছে, সেলাইভা আছে। ওকে, ওরা কি করে? ওখানে কিছু এনজাইম থাকে, ওরা কি করে ডিগ্রেড করে দেয়। তারপরে হচ্ছে কোনো কিছু পেটের ভিতর যদি চলে যায় তাহলে সেখানে অ্যাসিডিক মিডিয়াম থাকে, HCl, সেও কী করে মেরে দেয়। মানে আমাদের মেনলি কাহিনী ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো? আমরা জাস্ট এতটুকু বলবো যে আমাদের বডিতে বাইরে থেকে ভিতরের দিকে কেউ যদি ঢোকার চেষ্টা করে, আর সেটা যদি ফরেন পার্টিকেল হয়, মানে আমাদের বডির অংশ নয়, তাহলে আমাদের বডি তার বিরুদ্ধে ডিফেন্স তৈরি করবে। সেটা ফিজিক্যাল ডিফেন্স হতে পারে, ফিজিওলজিক্যাল ডিফেন্স হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট লাইন, প্রথম ওরা এটাই করবে। তারপরে যদিও এগুলো পেরিয়েও চলে যায় তাহলে ওর জন্য আরও একটা ব্যবস্থা আছে, মানে মোটামুটি আমাদের শরীরে রোগ হতে দিবে না। তাহলে তার মধ্যে ইন্টারনালের মধ্যে পড়ছে সেলুলার ব্যারিয়ার পড়ছে, আর হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার পড়ছে। স্যার এগুলো কি? ঠিক আছে, ওগুলো বলবো। এগুলো সব ইননেট ইমিউনিটির পার্ট। এখন অ্যাকোয়ার্ড আসিনি, অ্যাকোয়ার্ড যেটা আসে ওটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স, ওটাও ইন্টারনাল হয়। যদি এগুলো না পারে, যদি ইননেট ইমিউনিটি যদি না পারে লড়াই করতে জীবাণু, বা যেটা জীবাণুকে আমরা পরবর্তীকালে অ্যান্টিজেন হিসেবে চিনব, ওই অ্যান্টিজেন বা ইমিউনোজেন হিসেবে চিনব ওকে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার আর সাইটোকাইন ব্যারিয়ার না পারে, তারপরে হচ্ছে অ্যাকিউট ইমিউনিটিকে ওরা ডাকে। কিভাবে ডাকে ওর জন্য প্রসিডিওর আছে, আমরা এখন দেখব। ওকে, চলো, এই সেলুলার আর সাইটোকাইনটা স্যার বুঝতে পারিনি, ঠিক আছে, ওটাও আমি তোমাদের বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ার মানে কি? আচ্ছা, এগুলোর কিন্তু আমি পুরো স্ট্রাকচার বলে দিব। বাইরে থেকে ভিতরের দিকে ঢুকছি, যদি কোনো কারণে ওগুলোকে অতিক্রম করে দেয় তাহলে আমাদের সেলুলার ব্যারিয়ার আছে। এ কি করবে? এটাও 2 টাইপের আছে। কিছু এখানে নন ফেগোসাইটিক সেল আছে আর কিছু ফেগোসাইটিক সেল। স্যার ফেগোসাইট মানে কি? ফেগোসাইট মানে গিলে ফেলবে, মেরে ফেলবে পুরো। তো কিছুজন আছে নন ফেগোসাইটিক সেল আছে, আর কিছু আছে কি ফেগোসাইটিক সেল আছে। এবার নন ফেগোসাইটিক সেলের মধ্যে কে পড়ছে? NK সেল। NK সেলের পুরো নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এবার এরা কি করে? যে ক্যান্সার সেল আর হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলকে, ওকে, ক্যান্সার সেল আর হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল এগুলোকে মেরে ফেলে কে? NK সেল। আর যেটা আমাদের ফিজিওলজিক্যাল সেলের মধ্যে মানে ফেগোসাইটিক সেলের মধ্যে পড়ছে, সেটার 2টো পার্ট, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ব্লাডের মধ্যে আমাদের মনোসাইট আছে আর নিউট্রোফিল আছে, আর যেটা হচ্ছে আমাদের যে কানেকটিভ টিস্যুর মধ্যে ম্যাক্রোফাজ আছে, যেমন হচ্ছে কুফার কোষ, যেটা হচ্ছে যকৃতের ক্ষেত্রে থাকে। আচ্ছা, অস্টিওক্লাস্ট, কন্ড্রোব্লাস্ট এগুলো সব হচ্ছে ম্যাক্রোফাজ। তো আমরা এখানে দেখব কি বলছি, আমরা ব্যাপারটা কি বোঝাতে চাইছি। আমরা বলছি যদি সেলের মধ্যে যাওয়ার চেষ্টা করে তাহলে আমাদের এতগুলো সিস্টেম আছে ওগুলোকে মেরে ফেলার জন্য। স্যার সাইটোকাইন ব্যারিয়ারটা কি? এটা হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ারের জন্য আমাদের একটু পড়তে হবে ইন্টারফেরন। এবার ইন্টারফেরন জিনিসটা কি ওটা পড়বো, তারপরে আমরা ইন্টারফেরন কয় প্রকার ওটা পড়ে নিও, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। ইন্টারফেরন হচ্ছে আলফা, INF, বিটা আর হচ্ছে গামা, 3 প্রকার ইন্টারফেরন থাকে। স্যার ইন্টারফেরন কি বুঝতে পারিনি। দেখো নর্মালি এটা দেখো, এটা একটা সেল, এটা কি? এটা একটা সেল, আর এই যে সেল হচ্ছে এটা ভাইরাস একে অ্যাটাক করেছে, ভাইরাস ইনফেক্টেড সেল। ওকে, তাহলে এটা একটা ভাইরাস ইনফেক্টেড সেল।
তো এই যে ভাইরাস ইনফেক্টেড সেল আছে, এই সেলের উপর ভাইরাস অ্যাটাক করেছে, মানে একে আমরা কি বলবো, ভাইরাস ইনফেক্টেড সেল। এবার এই যে সেল আছে এ কিছু কেমিক্যাল রিলিজ করবে। এই যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালের নাম হচ্ছে ইন্টারফেরন। কী বললাম বুঝেছো? কোনো সেলে যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই সেলটা কিছু কেমিক্যাল রিলিজ করে, ভাইরাসকে মারে না, কেমিক্যাল কিছু একটা রিলিজ করে। ওই কেমিক্যালটা কীরকম হয়, ওটা একটা ছোটো প্রোটিন হয়, ভাইরাসকে মারে না। কিন্তু এই যে কেমিক্যাল আছে এ একটাই কাজ করতে পারে, ভাইরাসের ট্রান্সলেশন বন্ধ করে দেয়। মানে ভাইরাসের যে প্রোটিন তৈরির ক্ষমতা, ট্রান্সলেশন মানে কি, ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেসিস, ওটাই বন্ধ করে দেয়, মানে ভাইরাসকে বাঁচতে দিবে না। তাহলে এই ইন্টারফেরনটা পার্শ্ববর্তী কোনো একটা কোষে চলে যাবে, দিয়ে সে কী করলো, প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিনটা হচ্ছে অ্যান্টিভাইরাল প্রোটিন। আর ওই প্রোটিনটা কি করবে, ভাইরাস যে আছে কোষটা যেটাকে অ্যাটাক করেছিল, এটা হচ্ছে নন ভাইরাস ইনফেক্টেড, একে কিন্তু ভাইরাস, এই সেলটাকে ভাইরাস অ্যাটাক করেনি, কিন্তু এখান থেকে ভাইরাস ইনফেক্টেড সেল থেকে একটা কেমিক্যাল বেরোচ্ছিল, ওই কেমিক্যাল পার্শ্ববর্তী কোষে এসছে, কিন্তু এমন প্রোটিন তৈরি করছে যেটা ভাইরাসের ট্রান্সলেশন বন্ধ করে দেয়, ওটাকে আমরা বলবো ইন্টারফেরন। বুঝতে পেরেছো ইন্টারফেরন ক্লিয়ার? এটা হচ্ছে ভিভিআই প্রশ্ন একটা। চলো পুরো কাহিনীটাকে তোমাকে এইভাবে আমি দেখিয়ে দিই। দেখো কাহিনীটা কি হচ্ছে, আমাদের বডির হচ্ছে দুই রকমের ইমিউন সিস্টেম আছে, একটাকে আমরা বলবো ইননেট ইমিউনিটি পাওয়ার, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইননেট হচ্ছে জন্ম থেকে ভগবানের দেওয়া, আর এটা হচ্ছে আমরা অর্জন করেছি সেটা বাইরে থেকে, কি কি কারণে অর্জন করবো ওটাও আমরা দেখব। তো কোনো যদি অ্যান্টিজেন বা জীবাণু বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সে প্রথম ফিজিক্যাল ব্যারিয়ার অর্জন আছে, স্কিন আছে, মিউকাস আছে, লড়াই করবে। কেমিক্যাল ব্যারিয়ার আছে, HCl আছে, মিউকাস আছে, ওরা লড়াই করবে। যদি ওগুলোকে অতিক্রম করে যদি সেলুলার লেভেলে পৌঁছে যায়, ওখানে আমাদের ব্লাড আছে আর বডি ফ্লুইড আছে, ওর মধ্যে কিছু কোষ আছে, ওরা লড়াই করবে। তারপরেও যদি না পারে, তখন আছে আমাদের অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। এই কাহিনীটাকে আমি বলছি। এরপরে কিন্তু ওকে মরতেই হবে, ওকে অ্যান্টিজেনটাকে মরতেই হবে। দেখো এর মানে কি, যদি কোনো অ্যান্টিজেন বা প্যাথোজেন ইননেট ইমিউনিটির সমস্ত ব্যারিয়ার অতিক্রম করে যায়, তাহলে সে হচ্ছে পাওয়ারফুল অ্যান্টিজেন। এটা নর্মালি তো আমরা বলতে পারবো যে এতগুলো আমাদের ইমিউন সিস্টেমের এতগুলো পার্টকে সে মানে অতিক্রম করে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, মানে সে শক্তিশালী একটা অ্যান্টিজেন। তাকে মারতে হলে তখন দরকার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কেন প্রয়োজন বুঝতে পেরেছো তো, যখন ইননেট ইমিউনিটি পারেনি। এবার তো ইননেট ইমিউনিটি কেন পারেনি, ওর প্রবলেমটা কি, ওটা ছিল নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে কি, ও তো বুঝছে না। সেটা দেখো নর্মালি একটা কথা বলছি, যদি তোমাদের এই বাড়ির একটা গেট, এই গেটের মধ্যে কুকুরও যাচ্ছে তুমি ওইভাবে তাড়াচ্ছ, মানুষও গেলে ওইভাবে তাড়াচ্ছ, হাতিও গেলে ওইভাবে তাড়াচ্ছ, মানে যে জন্তু জানোয়ার মানুষ কোনো প্রাণীর ভেদাভেদ করছো না, যে যাচ্ছ তোমার সিস্টেম একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো, সেই লাঠি দিয়ে আঘাত করছো। কি বললাম বুঝেছো তো? এবার যদি ওই তোমার লাঠির তুলনায় একটু বড় জন্তু জানোয়ার যায়, তাহলে তখন কি করবে তুমি, তাহলে তোমাকে তোমার সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তো এই সিস্টেমটা কিন্তু ইননেট ইমিউনিটি চেঞ্জ করতে পারে না, কারণ তার বডিতে যে আসুক না কেন সে একইভাবে তার সিস্টেম আছে, ওইগুলো লড়াই করবে। কিন্তু যদি শক্তিশালী পাওয়ারফুল কোনো কিছু আসে, তাহলে তো সে পারবে না ওর সাথে। এবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কারা প্রোভাইড করে, তার জন্য দুজন হচ্ছে, একটা হচ্ছে বি আর টি সেল হচ্ছে প্রোভাইড করে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এবার বি সেল কি টি সেল কি এটা আগের ক্লাসে আলোচনা করেছি, আবার করব। এবার এখন করব, এখন ধৈর্য রাখো, এখন করব কি করব, বি আর টি সেলের ব্যাপারে গল্প বলবো। আচ্ছা, আর কী হবে, অ্যাক্টিভ হতে 5-6 দিন সময় লাগে। তাহলে প্রথম ইননেট ইমিউনিটি লড়াই করতে থাকে। এর মানে এরকম না যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে কাজটা দায়িত্ব দিয়ে দিল মানে ইননেট ইমিউনিটি চুপচাপ ঘুমিয়ে গেল, না এরকম না। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাজ করতে সময় লাগবে, ইননেট ইমিউনিটি তার তবুও কাজ করার চেষ্টা করছে, যদি সে পারে লড়াই করতে, হাল ছাড়ে না। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু বৈশিষ্ট্য আছে যেটা ইননেট পারেনি, অ্যাকোয়ার্ড ওটা পারবে, অবশ্যই পারবে, এটা ভিভিআই। কেন পারবে, এর বৈশিষ্ট্য কি, প্রথম হচ্ছে এটা স্পেসিফিক। সেটা কি ছিল, ইননেট ইমিউনিটি ছিল নন স্পেসিফিক, মানে সব জনের জন্য হাতিয়ার একই ছিল। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, হাতিয়ার আলাদা, মানে বিভিন্ন অ্যান্টিজেনের মধ্যে পার্থক্যও করবে। যদি সমাজ এইরকম একটা অ্যান্টিজেন এলো, আরেকটা হচ্ছে এইরকম একটা অ্যান্টিজেন এলো, তো এই দুটো অ্যান্টিজেনের জন্য যেটা নন স্পেসিফিক ছিল, এও ওকে সেম যে মানে যে জীবাণু দিয়ে মারতো, মানে অ্যান্টিবডি দিয়ে মারতো, এও সেম অ্যান্টিবডি দিয়ে মারবে ইননেট ইমিউনিটি হলে। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি হলে এটা কিন্তু আলাদা, হালকা মাইনর চেঞ্জও থাকলে সে চিনে নিবে, একটু পার্থক্য থাকলেও সে চিনে নেয়, স্পেসিফিক। ওই জন্য এত কেন লড়াই করতে পারবে বুঝতে পারছো তো। 2 নম্বর হচ্ছে ডাইভার্সিটি, এটা সংখ্যায় প্রচুর হয়। সংখ্যায় প্রচুর মানে কি, সেটা বুঝতে পারিনি। দেখো আমাদের বডিতে এতগুলো সাপোজ বি সেল আছে, মিলিয়ন মিলিয়ন বি সেল থাকে, আমি এখানে কিছুগুলো 4টাকে দেখিয়েছি। তার মধ্যে যে অ্যান্টিজেন যে আসছে, সব বি সেলের উপর এরকম একটা অ্যান্টিবডি থাকে, এটাকে আমরা বলবো রিসেপ্টার। এই রিসেপ্টারের সাথে অ্যান্টিজেন যুক্ত হবে,
এবার যে টাইপের রিসেপ্টার আছে অ্যান্টিজেনও যদি একই কম্পোজিশন থাকে তাহলে সে কী করবে, ওর সাথে যুক্ত হবে। সাপোজ এতগুলো বি সেলের মধ্যে এই বি সেলের সাথে এই অ্যান্টিজেনের কিছু কানেকশান আছে, তাহলে এর সাথে যুক্ত হবে, এই বি সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর বাকিগুলো কি করবে আমরা এখানে দেখো কি লিখেছি, কোনো অ্যান্টিজেন এলো, অনেক বি সেল আছে, কেউ না কেউ এই অ্যান্টিজেনকে চিনবে আর অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে নিজের ক্লোন বানাবে আর অ্যান্টিজেনকে মেরে ফেলবে। কী বলো বুঝেছো? অ্যাক্টিভ হয়ে সে কী করবে, নিজের যে মাল্টিপল কপি বানাবে, দিয়ে একে পুরো অ্যাটাক করে মেরে ফেলবে। এটা ডাইভার্সিটি, মানে সংখ্যায় প্রচুর হয়। চলো পরে আমরা জানবো মেমোরি। শুধু মেরে ফেলবে এরকম নয়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে জমা হয়ে থাকে। মেমোরি মতলব কি, এটা হচ্ছে যে এই যে অ্যান্টিজেনটা এলো, এই অ্যান্টিজেনকে মারার জন্য এই বি সেল ছিল, সে জানলো, এই বি সেলটা জানলো যে একে এইভাবে এইরকম ওয়াই আকৃতি অ্যান্টিবডি তৈরি করতে হবে, দিয়ে একে মারতে হয়। একবার চিনে নিলে তো এবার এই ওয়াই আকৃতি অ্যান্টিবডিটা মেমোরি সেলে গিয়ে জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পর পরবর্তীকালে যখন আসবে তখন আর অ্যাক্টিভেট হওয়ার দরকার নেই বি সেলকে, ডাইরেক্ট এইটা প্রোভাইড করে দিবে, সে মরে যাবে। বুঝতে পারছো না? বুঝতে পারছো? দেখো বি সেল অ্যাক্টিভেটেড হয়ে গেলে দুটো কোষ তৈরি করে, একটার নাম হচ্ছে প্লাজমা সেল আর একটা হচ্ছে মেমোরি সেল। প্লাজমা সেল অ্যান্টিবডি ফরমেশন করে, এরকম অ্যান্টিবডি তৈরি করলো, আর যে মেমোরি সেল আছে সে অ্যান্টিবডিকে জমা রাখে। সেকেন্ড টাইম যদি প্যাথোজেনের এন্ট্রি হলে সে কী করবে, ডাইরেক্ট ওই অ্যান্টিবডিটা প্রোভাইড করে দিবে, মানে আর একে অ্যাক্টিভেট হওয়ার দরকার পড়ে না। বুঝে গেছো? চলো আচ্ছা, এবার আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু সিস্টেম দেখে নিই। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে, কাজের উপর ভিত্তি করে ওকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে হিউমেরাল ইমিউনিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, আর একটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেল মিডিয়েটেড ইমিউনিটি, কিন্তু এটা একটু কঠিন হয়, এটা একটা সহজ হয়। চলো আমি দুটোকেই তোমার জন্য খুবই সহজ করে দিচ্ছি। 4 মিনিটের মধ্যে এটা কভার করে দিব, এটা 2 মিনিট, ওটা 2 মিনিট, ওকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো হিউমেরাল ইমিউনিটি মানে কি? হিউমেরাল ইমিউনিটি মানে হচ্ছে যে রোজ ভিত্তিক অনাক্রমতা। স্যার রোজ কি, ওটা পরে বলবো। আর সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা। বাংলা আর ইংলিশ দুটোই তোমাদের বুঝে থাকা খুবই দরকার। পুরো শর্টকাটে বলছি, দেখো তোমাদের সুবিধার্থে। কোনো অ্যান্টিজেন এলো, আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করলো আর অ্যান্টিজেনকে কিল করে দিল, এটা এক্সট্রা সেলুলার। আচ্ছা, এটা কি টি সেল কিল দ্য অ্যান্টিজেন, এটা ইন্ট্রাসেলুলার। স্যার কিছু বুঝতে পারিনি, চলো বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তুমি, ওকে, এটা তুমি, এটা তোমার এক্স, ওকে, তোমার এক্স, তোমার শরীর, সরি মিস্টেক হয়ে গেলো, আবার এক্স ওই বলতে গেলে আবার মিনিং চেঞ্জ হয়ে যাবে, আবার অ্যান্টিজেনের জায়গায় উল্টো পাল্টা হয়ে যাবে। দেখো তো এই যে অ্যান্টিজেন বাইরে থেকে শরীরের ভিতরে আসবে, এই আমাদের শরীরের ভিতরে সে দুটো কাজ করবে। অ্যান্টিজেন হতে পারে সে ফ্লুইডে থাকবে, যে ব্লাডের ক্ষেত্রে থাকবে, লিম্ফের ক্ষেত্রে থাকবে, এগুলোর ক্ষেত্রে থাকতে পারে, অথবা কোষের ভিতর ঢুকে যেতে পারে। যদি সে অ্যান্টিজেনটা শক্তিশালী হয়, তাহলে দেখো যে সেলের ভিতরে অ্যান্টিজেন ঢুকে যেতে পারে, অথবা সেলের বাইরে থাকতে পারে। সেলের ভিতরে ঢুকে গেলে টি সেল কী করবে, পুরো সেলটাকেই মেরে ফেলবে। এই যে সেলের ভিতর ঢুকেছে না, টি সেল একে চিনে নিবে, দিয়ে বলবে এই যে এই সেলের ভিতর থেকে তো আর বের করে মারতে পারবে না, পুরো সেলটাকেই মেরে দিবে, যে তোর জন্য তোর ভিতরে ঢুকেছে, আমি তোকে কিল করে দিব। এটা হচ্ছে সিএমআই, সেল মিডিয়েটেড ইমিউনিটি। বুঝতে পেরেছো? সেল মিডিয়েটেড কেন, ওটা পুরো কষ্ট মেরে দিবে। আর এটা কি হবে, যদি সেই রকম সারফেসে থাকলো, মানে সেলের বাইরে, সহজ ব্লাডে আছে, লিম্ফে আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে আছে, এক্ষেত্রে হিউমেরাল ইমিউনিটি, মানে এর ক্ষেত্রে অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনকে মারে। মানে দুটো কাহিনী এখানে, বুঝতে পারছো? এখানে একটা ঠাকুমার ঝুলিতে এখানে একটা গল্প আছে, যে টি সেল যে আছে, তাহলে স্যার এরকম কি টি সেল সে যদি পুরো কোষটাকে মেরে দিবে, তাহলে তো সহজে এরকম, এটা লিভার আছে, লিভারের মধ্যে অ্যান্টিজেন ঢুকে গেছে, এ গেল পুরো লিভার সেলকে মেরে মার্ডার করে দিল। কী বললাম বুঝেছো তো?